justice, law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় রিয়েল এস্টেট ও ফ্ল্যাট ক্রয় সংক্রান্ত আইন। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার মুদাসসির হোসেন, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব যে বিষয় সংক্রান্ত প্রশ্নই আপনারা করে থাকবেন এবং প্রশ্নটি করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকেও ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনের লক্ষ্য ও উদ্দেশ্যটা কি, এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করতেন। এই যে নতুন যে আইনটা রয়েছে যে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট 2010, এটার আওতায় এই রিয়েল স্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন 2010টি প্রণয়ন হওয়ার পূর্বে একটা 2008 একটা অধ্যাদেশ ছিল, সেটারই কন্টিনিউয়েশন হচ্ছে এই 2010-এর আইনটি। আচ্ছা, এই আইনটি মূলত বিভিন্ন স্টেক হোল্ডার, রিয়েল স্টেট সেক্টর ব্যবসার সাথে যেসব সকল স্টেক হোল্ডার জড়িত তাদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করার জন্যই এই আইনটি প্রণয়ন করা। এই আইনে ফর এক্সাম্পল রিয়েল স্টেট ব্যবসা বলতে আমরা কি বুঝি? রিয়েল স্টেট ব্যবসা বলতে আমরা বুঝি যে ভূমি উন্নয়নের ক্ষেত্রে কোনো ফ্ল্যাট বা কোনো প্লট বা কোনো বাণিজ্যিক জায়গার উন্নয়ন বা ব্যবস্থাপনার সংক্রান্ত যে অ্যাক্টিভিটিসগুলো, কার্যক্রম করার, সেগুলোকেই এই আইনে রিয়েল স্টেট ব্যবস্থাপনা বা উন্নয়ন বলে আখ্যায়িত করা আছে। এবং এই ব্যবসার সাথে জড়িত যেসব স্টেক হোল্ডার্স আছে, মূলত ডেভেলপার, ক্রেতা বা জমির মালিক, এদের এক একজনের ইন্টারেস্টটা সেফগার্ড করা, তাদের সম্পর্কগুলোকে রেগুলেট করা, একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে আনা, এই পুরো জিনিসটা, এটাকেই গভর্ন করছে এই আইনের বিধানগুলো। আচ্ছা, তো এখানে মূলত তিনটা স্টেক হোল্ডারের প্রোটেকশন রয়েছে, জমির মালিক, ক্রেতা এবং ডেভেলপার। খুব ইন্টেন্স। তো কাদের ক্ষেত্রে বা কাদেরকে উদ্দেশ্য করে এই রিয়েল এস্টেটের আইনের বিধানগুলো প্রযোজ্য হবে? এখানে যেমন এই আইনের আগে যেহেতু কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আগে ছিল না, সেখানে অনেক সময় অনেক অভিযোগ আসতো যে ধরেন ক্রেতা ফ্ল্যাট কিনছে কিন্তু সময় মতন ডেলিভারিটা পাচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম ধরেন ডেভেলপার একটা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করলো একটা জমির মালিকের সাথে, কিন্তু সে সময় মতন ল্যান্ডের ডেলিভারি পজেশনটা পাচ্ছে না, অথবা জমির মালিক তার জমিটা দিয়ে দিল ডেভেলপারকে কিন্তু সময় মতন সে ফ্ল্যাটগুলো বরাদ্দ দিচ্ছে না আপনার ডেভেলপার। এই যে একটা অরাজকতা বা ধরেন এক ধরনের কেওটিক সিচুয়েশনটা আসতো, এটাকে প্রোটেক্ট করার জন্য কি কি দায়িত্ব ডেভেলপারের রয়েছে সেটাই আইনে বলে দেওয়া রয়েছে। এখানে ক্রেতার কি কি দায়িত্ব বা করণীয় সেটা বলে দেওয়া রয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম জয়েন্ট ভেঞ্চারের আন্ডারে ল্যান্ড ওনারদের কি করণীয় ভূমির দেওয়ার ক্ষেত্রে, সেটাও এই আইনে বিস্তারিতভাবে বলা আছে। আচ্ছা, তো আপনি যেটা বলছেন যে 2008-এর যে একটা অধ্যাদেশ ছিল সেটার একটা কন্টিনিউয়েশন 2010-এর আইনটা, তো এটা আরো এক্সটেন্সিভলি জিনিস প্রোটেকশন দিচ্ছে স্টেক হোল্ডার্সদের এখানে রাইটগুলোকে। আচ্ছা, তো বিভিন্ন স্টেক হোল্ডার্সদেরকে মানে দের ইন্টারেস্টকে বা স্বার্থটাকে প্রোটেক্ট করার জন্য এই আইনে কি ধরনের বিধান রয়েছে? আমাদেরকে যদি এই আইনটা অ্যানালাইসিস করতে হয় তাহলে উই হ্যাভ টু লুক এট দিস ল ফ্রম তিনটা পার্সপেক্টিভে। একটা হচ্ছে ডেভেলপারের কনটেক্সটে, একটা হচ্ছে ক্রেতাদের কনটেক্সটে, একটা হচ্ছে জমির মালিকদের কনটেক্সটে। এখন ক্রেতাদের কনটেক্সটে খুব কমন প্রবলেমস যেগুলো অ্যারাইজ করে সেটা হচ্ছে মূলত ডেভেলপারের এগেনস্টে, এবং সেই ডেভেলপারদের দায়িত্ব ফর এক্সাম্পল বলে দিয়ে আছে যে ডেভেলপারকে কোনো প্রকল্প হাতে নেওয়ার পূর্বে তাদেরকে ফার্স্টে নিবন্ধিত হতে হবে, এবং সে নিবন্ধন করতে হবে তাদেরকে কর্তৃপক্ষ বরাবর, এবং কর্তৃপক্ষটা তাদের ক্ষেত্রে কে হবে সেটা ডিপেন্ড করবে কোন এলাকার আওতায় তারা এই রিয়েল স্টেট ব্যবসাটা পরিচালনা করতে চাচ্ছে। ফর এক্সাম্পল যদি আমরা নগর উন্নয়নের কনটেক্সটে চিন্তা করি তাহলে ঢাকার নগর উন্নয়নের মধ্যে রাজুক হচ্ছে তাদের জন্য কর্তৃপক্ষ। যদি নগর উন্নয়নের বাইরের এলাকা হয় তাহলে রেলিভেন্ট সিটি কর্পোরেশন, ফর দ্যাট ম্যাটার পৌরসভা হচ্ছে একটা কর্তৃপক্ষ হতে পারবে। এটা ডিপেন্ড করবে ওই ডেভেলপার কোন এলাকায় সে তার ব্যবসা পরিচালনা করতে চাচ্ছে। আচ্ছা, তারপরে যদি ওই ডেভেলপার যদি কোনো প্রকল্প হাতে নিতে চায়, সেই প্রকল্প হাতে নিতে গেলে তাকে
ওই কর্তৃপক্ষের বরাবর আরেকটা অনুমোদন নেওয়া লাগবে। সো যে কোনো ল্যান্ড ওনার অথবা যে কোনো ক্রেতা নিজের স্বার্থ রক্ষার ক্ষেত্রে এই দুইটা জিনিস অবশ্যই তাকে যাচাই করতে হবে যে ডেভেলপারের সাথে সে সম্পর্কে যাচ্ছে সে নিবন্ধিত কিনা এবং যে প্রকল্পটা সে হাতে নিতে চাচ্ছে সেটার জন্য তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রুভালস আছে কিনা। রাইট। এই আইনের অধীনে ডেভেলপারের জন্য যে আরো যেসব জিনিসগুলো বলা আছে, সে চুক্তিতে যাবে, একটা যদি জয়েন্ট ভেঞ্চারে যায় উইথ দ্য ল্যান্ড ওনার, সে চুক্তিতে তার বলা থাকতে হবে যে সে কতটুকু অংশ পাবে। একটা জয়েন্ট ভেঞ্চারে দেখা যায় যে সচরাচর ল্যান্ড ওনারের সাথে তার 50-50% থাকে অথবা 60-40, সো দ্যাট মাস্ট বি স্পেসিফাইড ইন দ্য জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট। সো দ্যাটস ওয়ান। অ্যান্ড কোন ধরেন ফর এক্সাম্পল একটা প্রকল্প সে হাতে নিল জমির মালিকের সাথে, 10 তলা বিল্ডিং হবে, সেখানে 20টা ফ্ল্যাট, সেই জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট মাস্ট নট অনলি স্পেসিফাই 20টা ফ্ল্যাটের মধ্যে কয়টা ফ্ল্যাট জমির মালিকের, কয়টা ফ্ল্যাট ডেভেলপার, বাট কোনটা ফর এক্সাম্পল 5 তলায় তার কয়টা, 3 তলায় তার কয়টা স্পেসিফাই করতে হবে এবং স্পেসিফাই থাকতে হবে। এবং যেগুলার ব্যাপারে ডেভেলপারকে দেয়া হচ্ছে যে কয়টা ফ্ল্যাট, সেই কয়টা ফ্ল্যাটই ডেভেলপার পরবর্তীতে ক্রেতার বরাবর বরাদ্দ করতে পারবে। এবং এই জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের আলোকে একটা আমোক্তনামা জমির মালিক তাকে দিবে, সেখানে সুস্পষ্টভাবে বলা থাকবে যে হি ইজ অথরাইজড টু কনস্ট্রাক্ট বিল্ডিং হিয়ারিন, এখানে সে উন্নয়ন করবে এবং এই উন্নয়নের সাপেক্ষে সে পোটেনশিয়াল ক্রেতাদের নিকট এই ফ্ল্যাটগুলো বিক্রয় করতে পারবে। বিক্রয় করিলে যদি টাকা পায় তখন ভবিষ্যতে তাকে এটা রেজিস্ট্রেশন করে দিতে হবে। সো এই যে প্রোটেকশনগুলো এই আইনের মাধ্যমে ডেভেলপারের দায়িত্ব যেমন বলা আছে, অ্যাট দ্য সেম টাইম জমির মালিকেরও একটা প্রোটেকশন আছে, অ্যাট দ্য সেম টাইম ক্রেতারও প্রোটেকশন আছে। আচ্ছা, মানে তিনটা স্টেক হোল্ডারের ইন্টারেস্ট খুব ইন্টেন্সিভলি এই লটা আমরা দেখতে পাচ্ছি, খুব ইন্টেন্সিভলি ডিল করছে। আপনার যদি ক্রেতার কনটেক্সটে এখন আসি, আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা হচ্ছে যে ডেভেলপারের দায়িত্ব কি। ওয়ান অফ দ্য দায়িত্ব ছিল আপনার সে প্রপার ইউটিলিটি সার্ভিসগুলো এনশিওর করবে, সে এখানে আলো বাতাস প্রবাহ যাতে হয় সেটা এনশিওর করবে, সে যে প্রকল্পটা হাতে নিয়েছে সে প্রকল্পর জন্য যে স্ট্রাকচারাল ডিজাইন বা লেআউট প্ল্যান সেগুলো সব অ্যাকর্ডিংলি ফলো করে সেই উন্নয়নটা করবে, সেই ভূমির উন্নয়নটা করবে। কিন্তু এখন ক্রেতা যখন অনেক সময় দেখা যাচ্ছে ক্রেতার কনটেক্সটে সে একটা ফ্ল্যাট কিনলো, সে ফ্ল্যাট কেনার পরে হয়তোবা সে ডেলিভারি নেওয়ার সময় যতটুকু অ্যাপার্টমেন্টের স্পেসটা তার চুক্তিতে বলা ছিল ততটুকু হয়তোবা ছিল না। তো সেই কনটেক্সটে তখন সে কি করবে? ধরেন আমার সাথে একটা ডেভেলপারের চুক্তি হলো, সেখানে বলা আছে 2000 স্কোয়ার ফিট আমাকে দিবে, দেখা গেল অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি অফ দ্য পজেশন আমাকে মাত্র 1930 স্কোয়ার ফিট দিল। তো এই যে এখানে একটা চুক্তির থেকে একটু ব্যর্থ হয়েছে, এই বিষয়ে এত স্পেসিফিক ভাবে আইনটা লেখা, সেখানেও বলা আছে যদি কোনো সময় কোনো প্লাস মাইনাস হয় স্পেসের কনটেক্সটে তাহলে সেই হিসাবে তাদেরকে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে পয়সার ক্ষেত্রে। তো যখন আমি অ্যাজ আ ক্রেতা টাকাটা দিব ডেভেলপারকে, আমার অ্যামাউন্টটাও সেই হিসাবে কমে আসবে বা বাড়তেও পারে। যদি এখানে কোনো যদি স্পেসটা 2000 এর জায়গায় 2050 হয়ে যায়, স্বাভাবিকভাবে আমারটা বেড়ে আসবে একটু। রাইট, কিন্তু বাট ইউ ক্যানট চার্জ a more a larger amount for a shorter if the agreement specifies যে আমার পার স্কয়ার ফিট 5000 টাকা হবে, তো আমার যদি 2000 স্কয়ার ফিট হয় এবং আমি যদি 1900 স্কয়ার ফিট পাই, 100 স্কয়ার ফিট 5000 টাকা কমে আমি তাকে দিব। এবং আমি যদি 2100 স্কয়ার ফিট পাই, অর্থাৎ 100 স্কয়ার ফিট বেশি, সেক্ষেত্রে আমি 5000 এর হারেই আমি 100 স্কয়ার ফিটের টাকাটা বেশি দিব। সো এই অ্যাডজাস্টমেন্টের এই ফ্লেক্সিবিলিটিটা দিয়েছে, বিকজ একটা বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে অনেক সময় এরকম প্লাস মাইনাস হতেই পারে। But at all times developer must ensure যে তাদের যে লেআউট প্ল্যানটা কর্তৃপক্ষের, তাদের যে স্ট্রাকচারাল ডিজাইনটা কর্তৃপক্ষের, তাদের যে নির্মাণ করার সময় অ্যাপ্রুভালের জন্য যে সকল শর্ত দিয়েছে সে সবগুলা যাতে তারা at all point of time ফলো করে, এটার থেকে কোনো ব্যর্থতা যাতে তাদের না হয়। রাইট। আচ্ছা, আমাদের একটা ফোন রয়েছে, আমরা আবার প্রশ্নে ফেরত আসছি। হ্যালো হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি বেস্টের সাথে একটু কথা বলতে চাই। জি প্লিজ বলুন, শুনতে পাচ্ছেন উনি। জি, আমি কুমিল্লা থেকে কাজী ফারুক আমার নাম। আমার একটা ফ্ল্যাট আমি প্রিন্টারটা হাউসে দিয়েছি। এখন ওরা তো মানে আজকে প্রায় 4 বছর হয়ে গেছে চুক্তি, তারা একটা চুক্তি ইয়ে করছে আমাদের সাথে, আমরা তেমন খেয়াল করিনি। কিন্তু বললো যে প্ল্যান পাসের পরে 42 মাস
এখন তারা একবার প্ল্যান পাস করতে, এরপর তাদের ভুলে আবার 1 বছর পিছিয়েছে। আচ্ছা, যেটা হচ্ছে কিন্তু এখন ওরা কোনো মতে কাজ একতলা করে ফেলাই রাখছে, আর মাত্র তাদের চুক্তি মনে হলো আমাদের সাথে হয়তো 13 মাস বা 14 মাস সময় আছে। এখন ওরা কাজ করতেছে না, একতলা ছাদ ঢালাই করে ফেলাই রাখছে আজকে অনেক দিন। অফিস টফিস বন্ধ করে চলে গেছে কোথায়, ওদের কেউ পাচ্ছি না, কাউকে পারি। এখন আমরা কি করতে পারি? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কোন প্রশ্ন আছে? এখানে একটা প্রশ্ন হচ্ছে, আপনি কি জমির মালিক না ক্রেতা, ফ্ল্যাটের ক্রেতা? জমির মালিক। আপনি জমির মালিক, তো আপনার সাথে একটা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট হয়েছে ওনাদের, আপনাদের সাথে একটা চুক্তি হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। জি, এবং সেখানে বলা রয়েছে যে আপনি ওনারা 48 মাসের মধ্যে কনস্ট্রাকশন শেষ করবে, এরকম কথা কি চুক্তিতে বলা আছে? রাইট, আচ্ছা ঠিক আছে। তো রিয়েল এস্টেট আইনে যেটা বলা রয়েছে, ল্যান্ড ওনার এবং ডেভেলপারদের কনটেক্সটে, যে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টে যে সময়সীমাটা বলা আছে ওখানে সুস্পষ্টভাবে বলা থাকবে এই এত তারিখ থেকে তারা কাজ শুরু করবে এবং এত তারিখের মধ্যে তারা শেষ করবে। যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে সেই ক্ষেত্রে অবভিয়াসলি তাদের এখানে একটা নট অনলি কন্ট্রাকচুয়াল ভায়োলেশন হচ্ছে, চুক্তির ব্যর্থয় ঘটছে, সেখানে আইনেও বলা আছে তাদেরকে কনস্ট্রাকশন শেষ করার পরে 3 মাসের মধ্যে হ্যান্ডওভার করতে হবে। ওনার প্রবলেমটা হচ্ছে না কনস্ট্রাকশনই শেষ হয়নি, শুরু হয়েছে বাট শেষ হয়নি। এমত অবস্থায় ওনাকে একটা নোটিশ দিতে হবে। উনি কিন্তু এই বিষয়টি বলেনি, উনি হয়তো ওই এগ্রিমেন্টের সাথে একটা পাওয়ার অফ অ্যাটর্নিও দিতে হয়েছে ওনাকে, এবং সেখানে একটা আইনে একটা বিধান রয়েছে যে ওই পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেলেশনের ব্যাপারে। সো যেহেতু ওনার এখন পর্যন্ত কনস্ট্রাকশন শেষ হয়নি, উনি বলেন যে একতলা করে অনেক দিন ধরে ফেলে রেখেছে, ওনার প্রথমে করণীয় হবে ওই এগ্রিমেন্টের অধীনে একটা লিগ্যাল নোটিস ইস্যু করা, সেখানে ওনার যে গ্রিভেন্সেস গুলো সেগুলো বলা, এবং ওনার যা ক্ষতিপূরণ উনি দাবি করেন যে এই 4 বছর ধরে পড়ে আছে, এই আমার এতদিনে হ্যান্ডওভার হয়ে যাওয়ার কথা, দিজ আর দ্য লসেস। এবং ওই এগ্রিমেন্টে কিন্তু স্পষ্টভাবে বলা থাকার কথা যে যদি ডেলিভারি না হয় তাহলে কি পরিমাণ বা কিভাবে ক্ষতিপূরণ কম্পিউট করা হবে। সেটা যদি নাও থাকে, আমাদের আইনে বলা রয়েছে 15% একটা রেট ধরে আপনার ক্ষতিপূরণ দাবি করতে পারবে। সো অ্যাজ এ ম্যাটার অফ অ্যাবান্ডেন্ট প্রিকশন ওনাকে ফার্স্টে লিগ্যাল নোটিস একটা ইস্যু করতে হবে, সেখানে ওনার এই গ্রিভেন্সেস গুলো বলতে হবে, এবং পরবর্তীতে উনি যদি চান তাহলে সেই পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেলেশনের জন্য ওনাকে আইনে যে বিধানে বলা রয়েছে যা যা করণীয়, প্রায়ের 30 দিনে একটা প্রায়ের নোটিসের রিকোয়ারমেন্ট আছে, যে একটা ডেভেলপারকে যখন একটা পাওয়ার দেওয়া হয় এটা রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি হয়, এটা চাইলে ক্যান্সেল করা যায় না। সো এই ক্যান্সেলেশনের জন্য একটা প্রসিডিওর আছে, একটা 30 দিনে প্রায়ের নোটিস লাগে। সো এগুলো সব কমপ্লাই করে তারপরে কিন্তু উনি এটা ওই পন্থাটা অবলম্বন করবেন কিনা সেটা ডিপেন্ড করবে ওনার জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টটাও দেখতে হবে। সো ওই জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের টার্মস এন্ড কন্ডিশনসের আলোকে ক্ষতিপূরণ এবং ওই ফিল্ড লেভেলে ওনার কনস্ট্রাকশন কতটুকু হয়েছে সব আমলে নিয়ে ওনাকে একটা আইনজীবীর পরামর্শ নিয়ে ওখানে ওই একটা সিদ্ধান্তে পরিণত হতে হবে যে পাওয়ার ক্যান্সেল করবেন কি করবেন না। রাইট, আমাদের আরো একটা ফোন রয়েছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। জি, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি স্যারের সাথে একটু কথা বলতে চাই। জি, কথা বলতে পারেন, উনি শুনতে পাচ্ছেন। আপনি একটু আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে কথা বলবেন প্লিজ। আচ্ছা স্যার। জি, আমি মোহাম্মদ শাহালম বগুড়া থেকে বলছিলাম। জি, আমার একটা বাসা মানে ছিল, মানে 3 বছরের ভাড়া দেওয়া ছিল। আমার অলরেডি বাসা দিয়ে একটা শেষ, আমার সাথে আমার সম্পর্ক খুবই ভালো বাসার মালিকের সাথে। আমি চাচ্ছিলাম আরো থাকবো, নতুন ধরে আবার কি করতে হবে না, আমি আমার মেয়াদ শেষ হয়ে গেছে, আমি কিভাবে আসি ওইভাবেই থাকবো। আপনি বিষয়টা যদি আমাদের ক্লিয়ার করতেন প্লিজ। আচ্ছা, ধন্যবাদ। যদিও এটা আজকে আমাদের বিষয় না, তারপরে বলছি উনি যেটা যতদূর বুঝলাম, আমি শিওর আপনি শুনেছেন যে উনি একটা ভাড়া বাসায় রয়েছেন কিছুদিন ধরে এবং ওনার এগ্রিমেন্ট এক্সপায়ার করেছে, বাট ওনার যদিও ভালো সম্পর্ক আছে বাড়িওয়ালার সাথে, তো উনি তারপরে এটা কন্টিনিউ করতে পারবেন কিনা সেইভাবেই নাকি নতুন করে তাকে এগ্রিমেন্ট করতে হবে সেটাই তিনি জানতে চাচ্ছিলেন।
এইটা মূলত ডিপেন্ড করবে ওনার এবং বাড়িওয়ালার সাথে যে ওনার যে সম্পর্কটা সেটার উপরে। ওনারা দুজনই যদি এগ্রি করে, মিউচুয়ালি এগ্রি করে যে পুরানো এগ্রিমেন্টে একই টার্মস অ্যান্ড কন্ডিশনে তারা রিনিউ করবে, নবায়ন করবে, তাহলে সেই ক্ষেত্রে সেটাই করতে পারে। আর অন দ্য আদার হ্যান্ড তারা যদি দুজনই এগ্রি করে নতুন করে একই চুক্তি আবার তারা এক্সিকিউট করবে, এটা হচ্ছে ওনাদের পার্টির মিউচুয়াল ডিসিশনের উপর ডিপেন্ড করবে। এক্স্যাক্টলি। তো আমরা যে 2010-এর আইনের কথা বলছিলাম, তো এই আইনের অধীনে ডেভেলপারের সাথে চুক্তির ক্ষেত্রে ক্রেতার মূল অধিকারগুলো কি, বা ক্রেতাকে কতখানি সুরক্ষা দেওয়া হয়েছে, যদি আবার একটু এক্সপ্লেইন করতেন। এই আইনে ক্রেতাকে মূলত যেটা মাথায় রেখে আইনটি প্রণয়ন করা হয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় মানে এই রিয়েল স্টেট সেক্টরের ব্যবসাটা যখন আস্তে আস্তে লাইমলাইটে আসা শুরু করে, তখন সকলের জন্য না, অনেক ডেভেলপারের কনটেক্সটেই দেখা যাচ্ছিল যে তারা অনেক অনিয়মের অভিযোগ চলে আসছে। সো এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা মানুষের জন্য একটা ফ্ল্যাট ক্রয় করা বা এটা হচ্ছে তার জীবনের সঞ্চয়, সারা জীবনের সঞ্চয় এক ডেভেলপারের কাছে দিচ্ছে একটা ফ্ল্যাটের এগেইনস্টে, এবং একটা পয়েন্টে গিয়ে দেখা যায় কিছু প্রতারণার শিকার অনেকে তারা হচ্ছে, এবং এটার কারণে এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তখন কোনো আইনি অবকাঠামোটা ছিল না। এবং এইটা যে এক ধরনের অফেন্স বা প্রতারণা, এটা হয়তোবা আমাদের দণ্ডবিধিতে হয়তোবা জেনারেল ডেফিনেশন অফ প্রতারণার মধ্যে আমরা ফেলাতে পারি, কিন্তু কোনো স্পেসিফিক অফেন্সেস ছিল না। আমরা আবার একটু প্রশ্নে ফেরত আসছি, আমাদের আরেকটা ফোন রয়েছে। সরি, লাইনটা কেটে গেল। জি, সো যেটা বলছিলাম যে কোনো স্পেসিফিক অফেন্সেস ছিল না। সো এখন এই আইন হওয়ার পরে যদি একটা ডেভেলপার তার যে প্রতিশ্রুতি দেওয়া রয়েছে চুক্তির অধীনে, সেই চুক্তির অধীনে প্রতিশ্রুতিগুলো সে যদি প্রতিফলন ঠিক মতো না করে, অর্থাৎ সে যদি একটা চুক্তি করে যে পার স্কোয়ার ফিট 2000 টাকায় বিক্রি করবে, পরবর্তীতে সে যদি সেটা মার্কেট সে রিয়েলাইজ করে যে তার এটা বাড়ানো উচিত ছিল, সে হঠাৎ করে যদি ওই ক্রেতার কাছ থেকে সে 3000 টাকা আদায় করার চেষ্টা করে, সেটাও কিন্তু একটা অপরাধ বলে গণ্য হবে এই আইনের অধীনে। আমরা আমাদের ফোন রয়েছে আরেকটি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি আরিফ বলতেছি। জি বলুন। খানগাঁও থেকে, চট্টগ্রাম থেকে। জি বলুন। হ্যালো। জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি ভাইয়া, শুনেন, আমার আমি একটা ফ্ল্যাট ক্রয় করছি আর কি। আচ্ছা, ফ্ল্যাট ক্রয় করছি। ফ্ল্যাট ক্রয় করেছেন? জি, বুঝতে পারছি। হ্যাঁ, ফ্ল্যাট ক্রয় করছি। এবং ফ্ল্যাট ক্রয় করার পরে তারপরে আমাকে এখন 3 মাস থাকার পরে এখন আমাকে বলতেছে এটা ফ্ল্যাট অন্য কাছে, অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছে। আচ্ছা, এখন তার জন্য আমাকে একটা কোর্ট থেকে নোটিশ পাঠিয়েছে। আমি কি করতে পারি তার জন্য? আপনার ফ্ল্যাটটা কি আপনার নামে রেজিস্ট্রেশন করা? হ্যাঁ, রেজিস্ট্রেশন করা। মানে কি আমাদের পাশের কতগুলো এখন আমাকে বলতেছে মানে কি কোনো কোর্টে যেটা কাজ হবে না, কিছু হবে না, অন্য আমার নাম আরো 3-4টা মামলা করে দিয়েছে। আচ্ছা, ধন্যবাদ। ওনার প্রশ্নটা যদি আমি ঠিক বুঝে থাকি, উনি একটা ফ্ল্যাট ক্রয় করে একটা ডেভেলপারের কাছ থেকে, এবং সেই ফ্ল্যাটটি আপনার তার নামে রেজিস্ট্রেশনও করে দেয় ডেভেলপার, যেটা উনি বললেন, যেটা বলছিলাম। তো সেটাই যদি হয়, তো এই একই ফ্ল্যাট যেটা অলরেডি রেজিস্টার্ড, কিভাবে একটা ডেভেলপার আরেকজনকে রেজিস্ট্রেশন করে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। সেটা আসলে একটু দেখার বিষয় রয়েছে। কিন্তু যদি ওনার নামে, এটা হতে পারে যে হয়তো ওনার নামে রেজিস্ট্রেশন করে দিয়েছে, কিন্তু তারপরে প্রতারণামূলকভাবে আরেকজনকে হয়তোবা বরাদ্দ করেছে, সেটা কিন্তু সেটা রেজিস্ট্রেশন করতে পারেনি নিশ্চয়ই। সো ওনার এগুলো দেখার বিষয় রয়েছে। আর এখন ওনার কাছে যদি কোনো কোর্টের সামান্স এসে থাকে, উনি যেটা বললেন, তো স্বাভাবিকভাবে একটা সামান্স যদি ওনার কাছে আসে, হি হ্যাজ টু রেসপন্ড। তো ওনাকে ওই কোর্টে স্বর্ণপন্ন হয়ে ওনার যে গ্রিভেন্সেস বা ওনার যে পার্ট অফ দ্য স্টোরি, যে উনি একটা ফ্ল্যাট কার সাথে ক্রয় করেছেন, তাকে কয় তারিখে রেজিস্ট্রেশন দিয়েছে, এবং তাকে হ্যান্ড ওভার করেছে পজেশন, সেই পজেশন হ্যান্ড ওভার আলোকে সে এখন দখলে আছে এবং হি ইজ এনজয়িং দ্য প্রপার্টি। এখন এমত অবস্থায় আরেকজন থার্ড ব্যক্তির নিকট তার ফ্ল্যাটটা বিক্রয় করে দেয় যে অভিযোগটা এটা ভিত্তিহীন, বা তাকে দেখতে হবে যে ওই থার্ড ব্যক্তির যে রেজিস্ট্রেশনও তাকে করেছে কিনা, বা সে ওই মামলায় কি কাগজপত্র ফিরিস্তি আকারে জমা দিয়েছে, এগুলো সব পর্যালোচনা করে তাকে ওই মামলায় তাকে একটা পদক্ষেপ নিতে হবে। এবং বেস্ট হচ্ছে তাকে ওই কোর্টে অ্যাপিয়ার করে, সামান্সে অ্যাপিয়ার করে, তাকে একটা উকিলের সাথে, একজন অ্যাডভোকেট সাহেবের সাথে ডিসকাস করে ওনার জবাব রেডি করা। রাইট, আমাদের আরো প্রশ্ন রয়েছে। হ্যালো।
আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি চট্টগ্রাম থেকে নজরুল বলছিলাম। জি বলুন। আমি স্যার সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি বলুন, উনি শুনতে আমি পাচ্ছেন। আমি একটা ডেভেলপমেন্টে আমার জায়গাটা দিয়েছি আর কি। ওরা 10 তলা বিল্ডিং করেছে। ওদের দেওয়ার কথা ছিল প্রায় 1 বছর আগে, কিন্তু এখন পর্যন্ত 1.5 বছর হয়ে গেল। 3 বছরের চুক্তি ছিল, 3 বছরে বিবাহিত হয়ে গেছে, প্রায় 1.5 বছর হচ্ছে, কিন্তু এরা এখনো আমাকে বুঝিয়ে দিচ্ছে না। এই ভেবেছে যে, আর আমার সাথে চুক্তি ছিল যে 3 বছরের মধ্যে যদি বিবাহিত না পারে সে কি করবে, আমাকে প্রত্যেক লেভেল দ্বারা বলে আমাকে 20% দিয়েছে আর কি। তো ওরা তাকে বুঝে দেবে, কিন্তু এখনো পর্যন্ত সে আমাকে বুঝাচ্ছে না। যতবার যাচ্ছে ওরা আমাকে এভাবেই করতেছে, আজকে দেবো কালকে দেবো। এখন আমি কি করতে পারি সেটা একটু স্যার একটু জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আরো একটা প্রশ্ন রয়েছে, আমরা একবার প্রশ্নগুলো নিয়ে নিই। হ্যালো হ্যালো জি, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, যাই হোক, যদি আমরা ওই প্রশ্নটাতে ফেরত আসি, কোন কারণে ওনার তো line প্রশ্নের disconnect লাস্ট পার্টটা একটু আমার কাছে আনক্লিয়ার, কিন্তু যেটা যতটুকু বুঝলাম উনি একটা চিটাগাঙে একটা ডেভেলপারকে ওনার জমি দিয়েছেন এবং Right. 10 তলা বিল্ডিং করার কথা, সেটা 1.5 বছর অতিবাহিত হয়ে মানে গেছে। 3 বছরের পার হয়ে গিয়ে আর ওদের বছর 1.5 বছর এক্সট্রা অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তারপরে উনি কিছু পাননি, Right. এখন পর্যন্ত বুঝাই দেন। Right. তো স্বাভাবিকভাবে ওনাকে যেহেতু একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন হয়ে গেছে এবং ওনার সাথে একটা চুক্তিপত্র রয়েছে, ওনাকে এখন যেটা ওই কনস্ট্রাকশনের মধ্যে ওনাদের কি জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা দেখার, আবারও বারে বারে হয়তো এটা আমাকে বলা লাগছে, বাট অল কন্ট্রাক্টস আর ডিফারেন্ট ইন দেয়ার ওন ওয়ে। এক একটা ডেভেলপার এবং মালিকের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং এর বেসিসে চুক্তিটা সম্পাদিত হয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই কারণে কিন্তু আমাদের এই 2010 সালের আইনে চুক্তির উপর অনেক এমফাসিস দেওয়া হয়েছে। যদি চুক্তিতে স্পেসিফিক কোনো ক্ষতিপূরণের কথা বলে থাকে সেটা প্রাধান্য পাবে, যদি না থাকে তখন আইনে একটা ধারা, একটা রেট, অ্যানুয়াল ইন্টারেস্ট একটা রেট ধরে একটা বলা হচ্ছে। সো ওনার ক্ষেত্রে 10 তলা হয়ে গিয়েছে, কিন্তু তারপর উনি বুঝে পাচ্ছেন না। তো ওনাকে এখন ওয়ান সেকেন্ড আবার ওখানে ওনাকে একটা দরকার, ওনাদের কাছে যেতে হবে, ওনাদেরকে বলতে হবে যে তোমরা এগ্রিমেন্টে ব্যর্থই করেছো, আমার যে পাওয়ার এক্সিকিউটর উনি করেছে সেই পাওয়ার ক্যান্সেলেশনের পদক্ষেপ উনি নিতে পারে। অ্যাট দ্য সেম টাইম ওনাকে ফার্স্টে একটা নোটিশ দিতে হবে, ঠিক আগের ভাবে আমরা যেভাবে বলেছি, এখানে একটা অ্যামিকেবল সেটেলমেন্টের কথা চেতে হবে। আগেরবারও যেরকম বলা হয়েছে যে একটা নোটিশ দিয়ে বলা যে তুমি আসো একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করো। এখানে যেহেতু কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে কনস্ট্রাকশনটা 10 তলা পর্যন্ত হয়ে গিয়েছে। এটা খালি কনস্ট্রাকশন 10 তলা বলে না, যখনই কোনো ডেভেলপার, জমির মালিক অথবা ডেভেলপার ক্রেতা, এই দুই সম্পর্কের সাথে যখনই কোনো ধরনের বিরোধ অ্যারাইজ করবে, দ্য প্রুডেন্ট থিঙ্ক, এবং আইনেও এটা বলা আছে উড বি, যে তারা যাতে প্রথমে একটা নোটিশ দিয়ে বলে যে তোমরা আসো, আমাদের এই এই গ্রিভেন্সেস আছে, আমাদের এই বিরোধ তোমাদের সাথে সৃষ্টি হয়েছে এই চুক্তির অধীনে, এই বিরোধগুলো আগে নিষ্পত্তি করি। একটা অ্যামিকেবল সেটেলমেন্ট, উভয় পার্টির প্রেজেন্সে তারা একটা অ্যামিকেবল সেটেলমেন্ট আসার চেষ্টা করবে। সেই সেটেলমেন্টে যদি না আসতে পারে তখন সেই ক্ষেত্রে আইনে বলা আছে তুমি তখন একটা আরবিট্রেশন প্রসিডিংস শুরু করো। আমাদের দেশে একটা বিদ্যমান একটা আইন আছে, আরবিট্রেশন অ্যাক্ট, সেই অ্যাক্টের অধীনে এই 2010 সালের আইন আমলে নিয়ে একটা আরবিট্রেশন প্রসিডিংস ইনিশিয়েট করে আমার দাবিগুলো উত্থাপন করতে হবে। রাইট, আমাদের আরো একটা প্রশ্ন রয়েছে। হ্যালো 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 জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সালমা আক্তার কানন উত্তরা থেকে বলছি। জি বলুন। আমি মিস্টার হোসেন সাহেবের সাথে একটু কথা বলতে যাচ্ছি। জি উনি আছেন, বলুন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জমি উত্তরা ব্যবসা সেক্টরে রানাগোলা এজেন্সিতে। আচ্ছা, আমার যে ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি এবং আনুষ্ঠানিক হয়েছে, সেই সূত্র ধরে আমাকে আমার জমি কমপ্লিট করে, আমার প্রজেক্ট কমপ্লিট করে 2010 সালের জুলাই মাসে হ্যান্ড ওভার হওয়ার কথা। আচ্ছা, বাট কোম্পানি এখনো আমাকে হ্যান্ড ওভার করে নাই। জি, চুক্তি অনুযায়ী আমাদের প্রতি প্রজেক্টে 20,000 করে বাড়ি ভাড়া দেওয়ার কথা প্রত্যেক মাসে। সেই বাড়ি ভাড়াটা কোম্পানি আমাদেরকে দেয়নি। আচ্ছা আচ্ছা, এবং বিভিন্ন ভাবে আমাদের উপর টর্চার করে আসতেছে। আপনি তো ফ্ল্যাটের ক্রেতা। এই ব্যাপারে আমি রিহাবকে অবগত করেছি জি, এবং আইনসম্মত ভাবে উকিল নোটিশ, আর্টিফিশিয়ালের সমস্ত
কার্যক্রম শেষ করেছি। আচ্ছা, কার্যক্রম শেষ করেছেন বলতে আপনি কি কার্যক্রম শেষ করেছেন বলতে কি বোঝাচ্ছেন? উকিল নোটিশ, আচ্ছা, উকিল নোটিশটা সাবমিট করেছি আচ্ছা এবং আর্টিফিশিয়ালের জন্য আমাদের সাথে বসে সহযোগিতা করার চেষ্টা করেছি। জি, কিন্তু ওনারা কথা বলে এবং সেই মোতাবেক কাজ করে না, এখন পর্যন্ত তো ঝুলেই আছি। আচ্ছা আচ্ছা, আপনি জানতে চাচ্ছেন যে এটাতে কি করণীয়। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আরো দুটো ফোন রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি 3-4 বছরের একটা দোকান খোলাই করছি, এখন রেজিস্ট্রেশনটা করা হয় না। আমার প্রশ্ন হলো, রেজিস্ট্রেশনটা কি খুব তাড়াতাড়ি কতদিনের ভিতরে করলে ভালো হয়, বা 3-4 বছর পরে করলে কি সমস্যা হবে কিনা? আপনি কি ফ্ল্যাটের ক্রেতা? হ্যাঁ, ক্রেতা। আচ্ছা, জি, বুঝতে পেরেছেন প্রশ্ন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আরো একটা প্রশ্ন রয়েছে। হ্যালো, 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 জি বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ বলুন। আমার নাম হচ্ছে মহিউদ্দিন। জি, আমি শহীদবাগ থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি বলুন প্লিজ। প্রশ্নটি হচ্ছে, আমাদের একটা জায়গা 6.5 কাঠা। আচ্ছা, এই জায়গাটা একটা ডেভেলপারকে দেওয়া হয়েছিল, 3 বছরে করে দেবে, প্রয়োজনে আরো 6 মাস গ্রেস। আচ্ছা, এরপরে ওনারা জায়গাটা পরিষ্কার করেছেন, যে কিন্তু ডিএটি থেকে যে প্ল্যানটা হয়েছে এটা আমাদের নামে, আচ্ছা, ওনারাই করেছেন আমাদের নামে। আচ্ছা, এখন প্রায় 2013-তে ওনারা করেছেন ওটা চুক্তিপত্র সহ, প্রায় 1 বছর যাবৎ ওনারা আসছেন না। আচ্ছা, ঠিক আছে, আসাতে পড়ে আছে, বুঝতে পারছি, এবং কোনো আমরা প্রগ্রেস বড় হয়নি। মুশকিলে আছি। বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদিও আমাদের সময় খুব অল্প, খুব সংক্ষেপে হয়তো উত্তর দিতে হবে। 3টা প্রশ্ন এসেছিল। জি, প্রথমে আমাদের যে ভদ্রমহিলা ফোন করলেন ফার্স্টে, জি। ওনারটা অনেক দূর এগিয়ে গিয়েছে। উনি যেটা বললেন যে উনি আইনি কিছু ব্যবস্থা নিয়েছেন, লিগ্যাল নোটিশ দিয়েছেন, অ্যামিকেবল সেটেলমেন্টের প্রচেষ্টা করেছেন, তারপরেও এখন পর্যন্ত ডেভেলপার আগে আসছে না। সো এখন ওনার করণীয় একটাই, সেটা হচ্ছে যে আইন অনুযায়ী একটা আরবিট্রেশন প্রসিডিংস ইনিশিয়েট করে ফেলুক, উনি একজন আরবিট্রেটর নিয়োগ করুক এবং ডেভেলপার পক্ষকে বলুক যে আপনি একটা আরবিট্রেটর দেন, একটা ট্রাইব্যুনাল গঠন হোক, আরবিট্রেশন ট্রাইব্যুনাল, এবং আমাদের সালিসি আইন যেটা আরবিট্রেশন অ্যাক্ট, সেইটার অধীনে এসে উনার একটা ক্লেম অ্যামাউন্ট সাবমিট করুক এবং সেই ট্রাইব্যুনালের দ্বারা একটা সিদ্ধান্তে আসুক এবং সেই সিদ্ধান্তটা ওনাকে এনফোর্স করতে হবে। রাইট। আর উনি যে সেকেন্ড যে প্রশ্ন ছিল রেজিস্ট্রেশনের ব্যাপারে, সেকেন্ড যে প্রশ্নটা ছিল রেজিস্ট্রেশন, আইনে একটা বাধ্যবাধকতা আছে আপনার ওই ডেভেলপারদেরকে শিডিউল টাইমের মধ্যে শেষ হওয়ার পরে যদি ক্রেতা টাকাটা দিয়ে দেয় পুরো অ্যামাউন্ট, 3 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করে দেয়। ঠিক আছে, আমরা একদম সময় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আবার অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।